বাড়িতে কয়েকজন আত্মীয় এসেছে, একটু ভালো করে বাজার করতে হবে। এদিকে মাসের শেষ, হরিসাধনের পকেটে টান। ছেলেকে আড়ালে ডেকে বললেন, কিছু টাকা লাগবে রজত, বাড়িতে 3জন গেস্ট আছে। বিরক্তি রজতের গলায়। মাসের প্রথম মাইনে পেয়েই হিসেব করে তোমার হাতে মাস খরচের টাকা ধরিয়ে দিয়েছিলাম, তাতেও কুলোতে পারলে না। এইভাবে খরচ করলে তো আমি ঢুকাতে পারবো না। না না, মানে ওই টাকাতেই আমি টেনে টুনে চালানোর চেষ্টা করি, তবে কোনো মাসে একটু আত্মীয় স্বজন বেশি এলে কুলোতে পারি না। কুলোতে পারি না বললে তো চলবে না বাবা, অন্যান্য দিনের খরচ কমিয়ে সামাল দিতে হবে। আমার কাছে তো আর টাকার গাছ নেই যে নানলেই টাকা পড়বে। অপমানিত হরিসাধন আর কিছু না বলে চলে যাচ্ছিলেন। রজত ডাকলো, তারাও দিচ্ছি, তবে মনে রাখবে এমনটা যেন প্রতি মাসে না হয়। এত কথার পর ছেলের কাছে হাত তুলে টাকা নিতে লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলেন হরিসাধন, কিন্তু আত্মীয়দের যথাযথ আপ্যায়ন করতে হবে। বাধ্য হয়ে টাকা নিতে হলো। তিনি বাজারে ছুটলেন কেনাকাটার জন্য, তবে মনের খচখচানি নিরসন হলো না। অনেক ত্যাগ স্বীকার করে অনেক আশা নিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন। হয়তো স্বাচ্ছন্দ্য দিতে পারেননি, কিন্তু প্রয়োজনটুকু মেটাতে চেষ্টা করেছিলেন। একটু উঁচু ক্লাসে উঠতে দুটো টিউশনই দিয়েছিলেন। সমস্ত ধরনের বইপত্র কিনে দিতে না পারলেও পরিচিতদের ছেলে মেয়েদের থেকে পুরনো বই সংগ্রহ করে এনে দিতেন। মাঝে মাঝে পড়াশোনার খোঁজ খবরও নিতেন ছেলের পাশে বসে। অবান্ত প্রাণ ছেলে খোলা মনে সব কথাই বলতো হরিসাধনের সঙ্গে। এইভাবেই পাশের গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাস করার পর অভাবের মধ্যেও হরিসাধন ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন জেলা সদরের একটি নামকরা কলেজে। সংসার চালিয়ে ছেলেকে বাইরে রেখে মাসের খরচ কীভাবে ঢুকাবেন সেই ভাবনায় জেরবার হয়েছেন। অনামিকার সঙ্গে বারে বারে আলোচনা করেছেন, ধার করেছেন, এমনকি চরম টানাটানিতে গোপনে সোনার গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছেন কখনো কখনো। তবুও ছেলের উচ্চশিক্ষা বন্ধ হতে দেননি। এসব কথা রজতকে জানতেও দেননি। একসময় কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল রজত। হরিসাধন মনে মনে গর্ববোধ করতেন, নিজের বেশি দূর পড়াশোনা হয়নি ঠিকই, তবে ছেলে অনেক লেখাপড়া শিখে চাকরি করবে, সংসারের অভাব দূর হবে, গায়ে 5 জনের মান্যি করবে। সকলের কাছে তখন ছেলের সাথে সাথে নিজেরও সম্মান বাড়বে। বুক ভরা আশা নিয়ে কোনো সমস্যাতেই তাই ভেঙে পড়েননি তিনি। আজ বেশ বুঝতে পারছেন দায়িত্ব পালন করতে হয়, তবে প্রতিদানের আশা করতে নেই। দরকার মতো বাজার করে নিয়ে ফিরলেন হরিসাধন। আজ সারাদিন ওনারা তাদের বাড়িতে থেকে পরদিন সকালে চলে যাবেন। সুতরাং আজ ওদের আপ্যায়নে অনামিকার উপরে ভীষণ চাপ পড়বে। আগে তবু সৌমি ছিল, গত বছর তার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সংসারের চাপ পুরোপুরি অনামিকার ওপর। মাস 6 আগে চিত্রা যদিও ছেলের বউ হয়ে এ বাড়িতে এসেছেন, তবে সে থাকা আর না থাকা দুইই সমান। অনামিকার কোনো সুবিধে হয় না। সারাদিনে অনামিকাকে একটু সাহায্য করতে এগিয়ে আসে না। নিচের ঘরে বসে সারাক্ষণ মোবাইল আর টিভি। হরিসাধন চুপি চুপি জিজ্ঞেস করলেন, অনু, রজতের অফিসের ভাতার সময় দিতে পারবে তো? ওকে আজ একটু বাইরে খেয়ে নিতে বললে হয় না? দ্বিধান্বিত হরিসাধন চুপ করে রইলেন। অনামিকা বুঝতে পেরে বললেন, দেখি না একবার বলে। তুমি বরং প্রেশার কুকারে ওর জন্য ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দাও, তারপর এক পিস মাছ ভেজে দেবে। ও তো আবার ডাল ছাড়া শুকনো ভাত খেতে পারে না। এত তাড়াহুড়ো করে কি সবকিছু সম্ভব হবে? কি যে করি। এক কাজ করলে হয় না, বৌমাকে একবার ডেকে নাও না, রজতের অফিসের ভাতটা আজ না হয় সেই করে দিত। একটু থমকালেন অনামিকা, তারপর বললেন, থাক, রজতকে হোটেলে খেতে হবে না, বৌমাকেও ডাকতে হবে না, আমি নিজেই কষ্ট করে হলেও রান্না করে দেব। হরিসাধন কিছু না বলে চলে গেলেন। মাসখানেক পরের ঘটনা। অফিস থেকে ফিরে চা খেতে খেতে রজত বলল, মা, এইভাবে প্রতিদিন এতটা রাস্তা জার্নি করে অফিস করা আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে, তাই অফিসের কাছে একটা ভাড়া বাড়ি ঠিক করেছি। ভেবেছি সামনের মাসে চিত্রাকে নিয়ে সেখানে চলে যাব। অনামিকা খানিক চুপ থেকে বললেন, চলে যাবি? বাড়ি থেকে অফিস তো খুব দূরে নয়, তাছাড়া আমি তো সময়ই রান্নাবান্না করে দিই। চিন্তা করো না, মাসে একবার করে এখানে আসবো। না, আসলে বৌমা তো কোনোদিন রান্নাবান্না করেনি, তোকে সময় অফিসের ভাত দিতে পারবে তো? ও পারবে বলেছে, কোনো অসুবিধে হবে না। অনামিকা মাথা নেড়ে বোঝালেন, তাহলে ঠিক আছে। অনামিকা রাত্রে হরিসাধনের কানে দিলেন কথাটা। তিনি শুনলেও কোনো উত্তর দিলেন না। একসময় যে এটাই হবে তা জানা ছিল, তবে এত তাড়াতাড়ি হবে সেটা জানা ছিল না।
ভেবেছিলেন রাতে রাতে লেখাপড়া শেখার সময় এমনটা ঘটতে পারে, কিন্তু তার অনেক আগেই ঘটে গেল। পরের মাসে ভাড়া বাড়িতে উঠে গেছে রজতরা। সেখানে সারাদিন একা একা থেকে বোর হয়ে যাচ্ছে চিত্রা। কেমন যেন দমবন্ধ করা অবস্থা। তবু সে খুশি হলো এই ভেবে যে সংসারে সবার খরচ একা রজতকে দিতে হচ্ছে না। ফলে টাকা সেভ করে কিছুটা লোন নিয়ে শিগগির একটা ফ্ল্যাট কিনে নেওয়ার পরিকল্পনা আছে তাদের। শুধু একটু সময়ের অপেক্ষা। মাস 6 পরে একদিন রজত বাড়িতে এসেছে। এ কথা সে কথার পর শোনালো, মা, চিত্রা কনসিভ করেছে। ডাক্তার দেখিয়েছিলাম, তিনি একদম বেড রেস্টের অ্যাডভাইস দিয়েছেন। তাই বলছিলাম এই সময় যদি তুমি আমার কাছে গিয়ে একটু থাকতে। আমি? এখানে তোর বাবা আছে, সামনে হলো চাষবাস আছে, কিভাবে যাই বলতো? বাবার তো আর আমার মতো অফিস নেই যে সকালেই ভাত চাই। তাছাড়া বাবা রান্না করতে পারে, দুপুরে যখন হোক দুটো ফুটিয়ে নিলেই হলো। তুইও তো দুপুরে অফিস ক্যান্টিনে খেয়ে চালিয়ে দিতে পারিস বাবা। রাত্রে নিজের মতো যা হোক দুটো রান্না করে নিলেই হলো। আমার এগার হলে যা হোক করে চালিয়ে নিতাম, কিন্তু চিত্রা আছে। তাছাড়া দিনের পর দিন এইভাবে চলে না মা। তুমি চলো আমার কাছে। এক কাজ কর, চিত্রাকে নিয়ে তুই বরং এখানে চলে আয়, না হলে আমার সঙ্গে তোর বাবাকেও ওখানে নিয়ে চল। মাঝে মাঝে এসে না হয় ও চাষবাস দেখাশোনা করে যাবে। রজত মায়ের কথায় সায় দিতে পারল না। দেখা যাক কি করা যায় বললে ফিরে গেল নিজের ভাড়া বাড়িতে। কয়েকদিন পর অনামিকা জানতে পারলেন রজত চিত্রার মাকে নিয়ে গেছেন তার মেয়ের দেখাশুনো করার জন্য। এই নিয়ে অবশ্য তিনি কোনো প্রশ্ন করলেন না। ভালোই হয়েছে। মানুষটাকে বাড়িতে একা ফেলে ছেলের কাছে যেতে মন চাইছিল না। সমস্যার সমাধান হয়ে যাওয়ায় তিনি খুশি হলেন। মাস তিনেক পর একদিন সন্ধে বসে অনামিকা আর হরিসাধন টিভিতে সিরিয়াল দেখছেন। রজতের কাছ থেকে ফোন এলো। ফোন ধরলেন অনামিকা। হ্যাঁ রজত, কেমন আছিস বাবা? বৌমা ভালো আছে? বিষাদ ভরা গলায় রজতের উত্তর, ভালো নেই মা, একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। চমকে উঠলেন অনামিকা। ক্ষতি? কি ক্ষতি? চিত্রার পেটের সন্তান নষ্ট হয়ে গিয়েছে। বেড রেস্টে থেকেও রক্ষা করা গেল না। তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না অনামিকা। ভীষণ কষ্ট পেলেন। বংশের উত্তরাধিকারী এইভাবে নিঃশব্দে চলে যাবে ভাবতে পারেননি। বললেন, বৌমা এখন তাহলে কোথায় আছে? ও খুব মুচড়ে পড়েছে। আজ ওকে শাশুড়ির সঙ্গে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। একটু ধ্বস্ত হলে ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি একাই চালিয়ে নেব। তোকে এত কষ্ট করতে হবে না বাবা। তুই এখন আগের মতো বাড়ি থেকে যাতায়াত কর, আমি রান্না করে দেবো। তাহলে সময় দুটো খেয়ে যেতে পারবি। ঠিক আছে, ভেবে দেখছি। খুব খারাপ লাগছে। মন খারাপ করিস না। এই সময় একা একা থাকলে বেশি মন খারাপ হবে। কিছু না ভেবে তুই এখানে চলে আয়। আর ভাবতে পারল না রজত। বলল, তাই হবে। কাল তাহলে অফিস করে তোমাদের কাছে চলে যাব। ভাবছি চিত্রাকেও ভাড়া বাড়িতে না এনে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে যাব। এখন আপাতত ভাড়া বাড়ি ছেড়ে দেবো। তাই কর তবে। এই নিয়ে কিছু ভাবিস না, আমাদের কোনো অসুবিধে হবে না। মায়ের সঙ্গে কথা বলে কিছুটা হালকা হলো রজত। সন্তানের বিপদের সময় মায়ের চেয়ে বড় ত্রাতা আর কেউ হয় না।